দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের বীমা খাত পিছিয়ে থাকার কারণ কি, বিশেষজ্ঞরা কি বলছেন? নিজের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কেন কৃষক? বিপণন ব্যবস্থার দুর্বলতা দূরীকরণে করণীয় কি? ভালোবাসা দিবসে মানুষ প্রিয়জনের জন্য কোন উপহার কিনতে বেশি পছন্দ করে, ব্যয় করে কোথায়, কি বলছে মাস্টার কার্ড ইন্ডেক্স? এমন সব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের আয়োজন। সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের বীমা খাত এখনো শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারেনি। অর্থনীতিতেও এর অবদান সামান্যই। খাত সংশ্লিষ্টদের মতে মূলত আস্থা আর প্রয়োজনীয় সেবার অভাবই এর বড় কারণ। এমন অবস্থায় এ খাতের ভাবমূর্তি সংকট কাটাতে উদ্যোগ নিতে চায় বীমা উন্নয়ন কর্তৃপক্ষ। ফয়সাল শোভন জানাচ্ছেন বিস্তারিত। কোনো প্রতিষ্ঠান কারো কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা নিচ্ছে, বিনিময়ে দুর্ঘটনায় পড়লে তার আংশিক বা সম্পূর্ণ ক্ষতিপূরণ দিচ্ছে। ১৯৭৩ সালে সরকারি দুই প্রতিষ্ঠানের হাত ধরে দেশে এমন বীমা সেবার প্রচলন ঘটে। ৮৪ সাল থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাজারে আসে। সব মিলিয়ে ৭৭টি প্রতিষ্ঠান এখন এই সেবা দিচ্ছে, যার মধ্যে 2টি বিদেশিও আছে। কিন্তু এতগুলো প্রতিষ্ঠান মিলে 3 দশকেও বীমাকে জনপ্রিয় করে তুলতে পারেনি দেশে। এখন পর্যন্ত মূলত কিছু ট্রেডিশনাল প্রোডাক্টের মধ্যেই সীমাবদ্ধ, যেমন ফায়ার, মেরিন, মোটর এবং মিসনিয়াস অ্যাক্সিডেন্টের ভিতরে। কিন্তু বিশ্বের উন্নত দেশগুলোতে লায়াবিলিটি ইন্স্যুরেন্সকে সামগ্রিক বীমা বাজারের একটি উল্লেখযোগ্য অংশ দখল করে আছে এবং বহু দেশেই জনকল্যাণের জন্য মাস ইন্স্যুরেন্স হিসাবে বহুবিধ পলিসি প্রচলিত রয়েছে, যা আমাদের দেশের জন্য দরকার। দেশের গোটা আর্থিক খাতে বীমার অবদান কতটা কম তা বোঝা যাবে কিছু পরিসংখ্যানেও। এই খাতের মোট যে সম্পদ বা মূলধন আছে তার মাত্র 3 ভাগ বীমার দখলে, আর দেশের জিডিপিতে তার অবদান 0.6 ভাগ মাত্র, যেখানে ভারতেও এই হার 4 ভাগ। বাংলাদেশে কেন বীমা খাত এতটা পিছিয়ে? সত্যিকার অর্থে ইন্স্যুরেন্স সেক্টরটা বাংলাদেশের যত সেক্টর আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল। এখন আমরা অনেক পিছায় আছি। একজন লোকের একজন বীমা করি এবং সে কিন্তু নিরাপদ থাকে আমাদের কাছে, কিন্তু সেই নিরাপদ যদি সে সন্দেহ থাকে আমাদের প্রতি যে না আমি নিরাপদ নাই, তাহলে কিন্তু খারাপ। সেই সন্দেহটা দূরীভূত করতে হবে। সেটা শুধু একজন ব্যক্তি না, সব কিছুতেই, জেনারেল ইন্স্যুরেন্স, নন লাইফ, লাইফ, সবার ক্ষেত্রে সেটা করতে হবে। এসব সমস্যা দূর করে বীমা খাতকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে ২০১০ সালে প্রণয়ন করা হয় বীমা আইন, যার উপর ভিত্তি করে গড়ে উঠেছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। এই খাতের ভাবমূর্তি সংকট দূর করতেই এখন নানা উদ্যোগ নিতে চায় প্রতিষ্ঠানটি। আমরা বেশি জোর দিয়েছি আমাদের এই সেক্টরে গ্রাহকদের আস্থাহীনতা এবং এই সেক্টরের ইমেজ ক্রাইসিস, এই দুইটাকে দূর করার জন্য আমরা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছি এবং আমরা আশাবাদী আমরা খুব অল্প সময়ের মধ্যেই এই সেক্টরে গতিশীলতা আনয়ন করতে সক্ষম হব। এই সেক্টরটি কিন্তু ব্যাংকিং সেক্টরের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই মিলে কাজ করলে আমরা আশাবাদী যে আমাদের এই সেক্টর জাতীয় অর্থনীতিতে, জাতীয় প্রবৃদ্ধিতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম হবে। সেই সঙ্গে সাধারণ মানুষকে বীমার আওতায় আনার জন্য প্রতিষ্ঠানগুলোকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয় আলোচনায়। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিপণন ব্যবস্থার দুর্বলতার কারণে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। এর জন্য উৎপাদিত পণ্যের সংরক্ষণ থেকে শুরু করে বাজারজাতকরণ প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজনীয় অবকাঠামোর অভাব রয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন এটি ঠিক করতে অন্তর্ভুক্তিমূলক বাজার ব্যবস্থার কথা ভাবতে হবে। শাহাদাত হোসেন জানাচ্ছেন বিস্তারিত। দেশে বর্তমানে মাথাপিছু মাংসের প্রাপ্যতা প্রায় 122 গ্রাম, যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক চাহিদার চেয়ে 2 গ্রাম বেশি। হিসেব বলছে 2016-17 অর্থ বছরে দেশে মাংস উৎপাদন হয়েছে 71,35,000 টন, যা উৎপাদন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। লক্ষ্যমাত্রার চেয়ে 1.5 লাখ টন বেশি উৎপাদন হয়েছে মাছেরও। শুধু এই দুটি খাদ্যই নয়, চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত আছে আলুসহ অনেক খাদ্যশস্যের। কিন্তু যে কৃষক মাঠ থেকে এই খাবার ভোক্তার পাতে তুলে দিচ্ছেন, কতটা নিশ্চিত হচ্ছে তার ন্যায্য প্রাপ্যতা? Production is sufficient if according to the government statistics, but where is the problem? Problem is the price. Main problem is the pricing. So pricing, if there is a surplus production, price will go down very sharply. Price will go down. বাজারে পণ্যের দাম যতই বাড়ুক না কেন, উৎপাদিত পণ্য নিয়ে সেই বাজারে যাওয়ার সুযোগ নেই কৃষকের।
অন্যদিকে বাড়তি পণ্য তারা সংরক্ষণও করতে পারেন না গুদাম কিংবা প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা না থাকায়। তাই একদিকে যেমন ক্ষতির মুখে পড়ছে কৃষক, অন্যদিকে অপচয় হচ্ছে উৎপাদিত পণ্যের একটি বড় অংশ। Now a farmer producing tomato, so 1 bigger tomato, huge production, intentionally for making money by selling in the market. But that poor fellow, he doesn't have any access to the market, no information, no transportation, no storage, he doesn't know where to sell even. So this is the basic problem. এ অবস্থায় কৃষকের স্বার্থ রক্ষায় অন্তর্ভুক্তিমূলক ব্যবসার কথা বলছেন বিশ্লেষকরা, যেখানে শুধুমাত্র সব পক্ষের সমান অংশীদারিত্বই নয়, নিশ্চিত হবে ন্যায্য প্রাপ্যতাও। 77% farmers are small in our country, landless, marginal and small. So these 77% farmers should be bring into the mainstream. If you can bring, then we can say that this is inclusiveness. We all know that inclusive business means when business works for poor. They participate either as a consumer or they participate in the production process. How? As a consumer, if they can get low cost input, say a farmer, if they can get low cost input, so they are the consumer of a business product, commercial product, which is actually inclusive because this product is for the poor person who can utilize that. অন্তর্ভুক্তিমূলক এই ব্যবসায় বেসরকারি খাতের পাশাপাশি সরকারকেও বিনিয়োগের তাগিদ দেন বিশ্লেষকরা। আলোচনায় উঠে আসে ঋণ প্রাপ্তি সহজ করার মাধ্যমে কৃষকের আর্থিক সক্ষমতা বাড়ানোর বিষয়টিও। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি ব্যয় হয় খাবারের পেছনে, এরপরেই রয়েছে প্রিয়জনের সাথে একান্তে সময় কাটানোর ব্যয়। মাস্টার কার্ডের করা জরিপ বলছে উপহার হিসেবে এখনও এগিয়ে ফুলের অবস্থান, আর এদিনকে সামনে রেখে সবচেয়ে বেশি ব্যয় করে থাইল্যান্ড ও ফিলিপাইনের মানুষ। রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কোরিয়ায় কেন গাড়ির কারখানা বন্ধ করে দিচ্ছে জেনারেল মোটরস, সে খবর জানাবো বিরতির পর। আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। গেল বছর দুয়েক ধরে বিদেশে তৈরি পোশাক কারখানায় কাজ নিয়ে নারী শ্রমিক যাওয়ার প্রবণতা বেড়েছে, কিন্তু সেখানে গিয়ে সমস্যায় পড়ছেন অনেকেই, যে কারণে অনেকে আবার ফিরেও আসছেন। এ বিষয়ে সরকারকে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে এক কর্মশালায় দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রবাসী নারী শ্রমিকদের অধিকার নিশ্চিতের পরামর্শ দেওয়া হয়। পুরুষের পাশাপাশি এখন কাজ নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন নারীরাও। 2017 সালেই যার সংখ্যা ছিল 1,22,000, যাদের মধ্যে 10,000 গিয়েছেন তৈরি পোশাক খাতের চাকুরি নিয়ে। তেমনই একজন বরিশালের উজিরপুরের মিনতি, যিনি গত বছর জর্ডানে গিয়েছিলেন, তবে ফিরে এসেছেন 2 মাসের মধ্যেই। কিন্তু কেন? সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি দিছে, তারপরে এত পরিমাণ প্রোডাকশনের চাপ, কাজের খুবই চাপ, কাজ করতে করতে মেয়েরা অসুস্থ হয়ে যায়, না খাই কাজ করি। তারপর একদিনকে আমি বললাম, ম্যাডাম আমি চলে যাব বাংলাদেশে, আমার মা অসুস্থ। কারণ না, যেতে পারবা না, যাইলে 1,20,000 টাকা জমা দিয়ে তোমার যাইতে হবে। পরে আমার দিয়ে 1 মাস নাইট করাইছে, নাইট বিলের টাকা, প্রোডাকশন বোনাস, বেতন, হাজিরা বোনাস সবই এরা রাইখে আমার পাঠাই দিছে, 1 টাকাও আমার জমা দেয় নাই।
মিনতির মতো আরও অনেক পোশাক কর্মী তাদের প্রবাস জীবনে এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে এসব নারীদের চাকরির চুক্তিপত্রটি দেয়া হয় দেশ ছাড়ার আগে। তারা সমস্যায় পড়েন বিদেশে গিয়ে থাকা খাওয়ায়, পান না প্রতিশ্রুত বেতন ভাতা, সেই সঙ্গে জোরপূর্বক কাজ করানো কিংবা নির্যাতনের অভিযোগ তো রয়েছেই, যা উঠে এসেছে রাজধানীতে নারী অভিবাসীদের নিয়ে আয়োজিত এই কর্মশালাতে। There are often reports about poor working conditions, including poor compensation, discrimination, and violence, poor living conditions, etc. There is also a perception that recruitment processes are unfair. Civil society actors need to understand the causes and consequences for this so that they can assist government efforts to enhance the working living conditions abroad and establish the rights and dignity of female migrant workers. আমাদের এগ্রিমেন্ট বাইলেটারাল যে এগ্রিমেন্ট করি এই এগ্রিমেন্টে যদি আমরা এগুলো তুলে না নিয়ে আসতে পারি তাহলে আমরা এখান থেকে ডিপ্রাইভ করা বন্ধ করতে পারবো না। ওই জায়গাটা আমাদেরকে শক্ত করে কাগজ থাকলে ইউ ক্যান চ্যালেঞ্জ, ইউ ক্যান ফাইট। সরকারের ভাবনায় এই সমস্যা অবশ্য ততটা প্রকট নয়, কেননা বিদেশে পাড়ি জমানো ৩ লাখ নারীর বিপরীতে তাদের কাছে এখন পর্যন্ত মাত্র ৪,০০০ অভিযোগ এসেছে। সেসব সমস্যা সমাধানে তারা মনোযোগী হচ্ছেন নতুন নতুন দেশে নারী শ্রমিক পাঠানোর দিকে। অনেকগুলো দেশে নতুন নতুন এভিনিউ পেয়েছি মেয়েদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য এই লেভেলের যারা তাদের কেয়ার গিভার বা ইয়েতে এসব আমরা পেয়েছি, এবং আশা করি যে ফাইনাল রিপোর্টটা সাবমিট হলে আমরা অনেকগুলো আদার ডেস্টিনেশনে যেতে পারবো। জাস্ট ফর এক্সাম্পল আমি বলি, দুটো দেশ, একটা দেশের নাম সিশেলস, এটা আফ্রিকান একটা দেশ, সেখানে বাংলাদেশি ওয়ার্কার্সদের যে কী সম্ভাবনা, এবং অলরেডি আমাদের এই স্টাডি চলাকালীনই আমাদের ওখানে ব্যাপক হারে যাওয়া শুরু হয়ে গেছে। যে ব্রাজিল 5th লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এখানে যেভাবে যে সুযোগ রয়েছে, এমনকি গার্মেন্টস ওয়ার্কারের যে সুযোগ রয়েছে মেয়েদের, আমরা কখনো এক্সপ্লোরই করি নাই। এজন্য এরই মধ্যে 5টি ভাষায় নারী শ্রমিকদের প্রশিক্ষণ শুরু করেছে BMET। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এগ্রি বিজনেস ফর ট্রেড কম্পিটিটিভনেস প্রকল্পের আওতায় 2002 থেকে 2017 সাল পর্যন্ত 47.5 লাখ কৃষককে সহায়তা দিয়েছে বেসরকারি সংস্থা ক্যাটালিস্ট। মৎস্য, সবজি, তথ্য যোগাযোগ সহ 30টিরও বেশি কৃষি ও সেবা খাতে এসব সেবা দিয়েছে সংস্থাটি। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে 3 ধাপে বাস্তবায়িত এই প্রকল্পের মেয়াদ শেষ হবে আসছে মার্চে। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সংস্থাটি জানিয়েছে, সমন্বিত বাজার ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে গ্রামীণ এলাকার দরিদ্র মানুষের আয় বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে ক্যাটালিস্ট। Objective of the project is to contribute to poverty reduction by raising income of poor women and men in rural areas of Bangladesh through inclusive market systems development approach, pretty much the objective of the government of Bangladesh. We have engaged with over 150 private sector companies and through them reaching to almost 10,000 intermediaries, the smaller service providers like input retailers and traders in the country, in terms of applying the innovative and inclusive business models. When I say innovative and inclusive, it is not only giving profit to these companies, but also, in fact, more importantly, the income to the farmers. So that is what we understand by inclusive practice. 13 পয়েন্ট বেড়ে দিন শেষ করেছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক DSX অবস্থান করছে 6102-এ। লেনদেন হয়েছে 621 কোটি টাকার। দর বেড়েছে 175টি কোম্পানির, কমেছে 125টির। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। এই সপ্তাহের শুরু থেকেই আমরা দেখছি আমাদের টার্নওভার গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, যা সপ্তাহের শুরুতে 450 কোটি থেকে আজকে 610 কোটিতে দাঁড়ায়, এবং গতকালের চেয়ে আজকে 23% বৃদ্ধি পায়। গ্র্যাজুয়ালি টার্নওভারের এই ইনক্রিজ মার্কেটের স্টেবিলিটির ইঙ্গিত দেয়। আজকে আমাদের মার্কেট 13 পয়েন্টস পজিটিভে ক্লোজ হয়, এবং টার্নওভার লিড করে ব্যাংকিং সেক্টর উইথ 14% কন্ট্রিবিউশন ইন টোটাল টার্নওভার। কিন্তু ব্যাংকিং সেক্টরে আজকে আমরা একটি প্রাইস কারেকশন লক্ষ্য করেছি। আউট অফ 17টি কোম্পানির প্রাইস ডিক্রিজ করে। উই থিঙ্ক ইনভেস্টরদের প্রফিট টেকিং এর পেছনে একটি কারণ হতে পারে। আমাদের ফিনান্সিয়াল সেক্টরের অপর একটি উইং NBFIও আজকে নিউট্রাল ছিল। সেক্টরের কোম্পানিগুলোর দর হ্রাস এবং বৃদ্ধি পাওয়ার সংখ্যা ছিল প্রায় সমান সমান। এর ফলে ইন্ডেক্স এন্ডস দ্য সেশন উইথ এ স্লো মুভমেন্ট। যেহেতু আমাদের ফিনান্সিয়াল সেক্টর আমাদের মার্কেট ক্যাপে একটি লার্জ ওয়েট ক্যারি করে, আওয়ার মার্কেট মুভমেন্ট ইজ মোর কোরিলেটেড উইথ ইট। বাট আদার দেন ফিনান্সিয়াল সেক্টর, অন্যান্য টার্নওভার ডমিনেটিং সেক্টরগুলোর ম্যাক্সিমাম কোম্পানিরই প্রাইস ইনক্রিজ করে। অ্যাজ এ রেজাল্ট আওয়ার মার্কেট এন্ডস উইথ এ গ্রিন সাইন। দক্ষিণ কোরিয়ায় একটি গাড়ির কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে জেনারেল মোটরস। ব্যবসায় মন্দা ও ব্যয় কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে
বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। কোম্পানিটির এমন সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছে কোরিয়ান কর্মীরা। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস 19 শতকের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করে। 2016 সালে বিশ্বজুড়ে 1 লাখ ইউনিট গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি। 2008 সালে যা ছিল 83,000 ইউনিট। বিশ্বের 35টি দেশে কারখানা রয়েছে জেনারেল মোটরসের, যেখানে প্রায় 1,80,000 জন কর্মী কাজ করেন। 2015 সালের পর থেকে ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য বাজারে ব্যবসা ভালো যাচ্ছে না জেনারেল মোটরসের। তাই ব্যবসা পুনর্গঠন ও ব্যয় সংকোচনে নতুন করে ভাবতে হচ্ছে তাদের। সেই ধারাবাহিকতায় সোমবার দক্ষিণ কোরিয়ার গুনসান রাজ্যে অবস্থিত কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এমন ঘোষণার পর আন্দোলনে নেমেছে সেখানকার কর্মীরা। বলছে এই সিদ্ধান্ত তাদের জন্য মৃত্যুর সমান। আমরা আমাদের অধিকার আদায় করে নেব, আন্দোলন করব, আন্দোলন চলবে। গুনশানের এই ঘটনা শুরু মাত্র। আমি নিশ্চিত করে বলতে পারি, গুনশানের মতো একই পরিস্থিতি অন্য কারখানার বেলাতেও ঘটবে। জেনারেল মোটরস জানিয়েছে আগামী মে মাসের মধ্যে কারখানাটি পুরোপুরি বন্ধ করে দেয়া হবে। দেশটিতে অবস্থিত তাদের আরও 3 কারখানার ভাগ্য নির্ধারণ হবে সপ্তাহখানেকের মধ্যে। দক্ষিণ কোরিয়াতে জেনারেল মোটরসের মোট কর্মী রয়েছে 16,000-এর মতো, যার 2,000-ই কাজ করত গুনসানের কারখানায়। যা বন্ধ হওয়ায় কর্মীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন দেশটির সরকারও। এমন বিপর্যয়ে স্থানীয় লোকজনের মতো আমিও উদ্বিগ্ন। এই পরিস্থিতি সামলাতে আমরা জরুরি পদক্ষেপ নেব। জেনারেল মোটরস তাদের কারখানাগুলো বন্ধ করে দিলে দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে এর প্রভাব কি হবে তা নিয়েও চিন্তিত সরকার। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।